হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন আপডেট নিয়ে। গত দিনে বৈঠক শেষে আমাদের মুখ্যমন্ত্রী যে অন্নপূর্ণা যোজনার জন্য যে ফর্মটি প্রকাশিত করেছেন সেটি হলো এই যে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটি। এখন আমি এই ফর্মটি টু জেড বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, তারপরে বলছে প্রতিটি বিভাগে চেকবক্সের বিকল্প এবং নির্দেশনাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত। ঠিক আছে, এখানে বলেছে যেটা। তারপরে বলছে এখানে পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় এখানে প্রথমে আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনি যদি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আবেদন করার যোগ্য হয়ে থাকেন তো আপনার বাড়িতে যিনি প্রধান, অর্থাৎ আপনার বাবা হতে পারে কিংবা আপনার মা হতে পারে, কিংবা যদি আপনি আপনার নিজস্ব পরিবারে থাকেন তাহলে পরিবারের প্রধান আপনি হতে পারেন কিংবা আপনার স্বামী হতে পারেন। তো এইখানে পরিবারের যিনি প্রধান হবেন এইখানে তার নাম লিখবেন। আমি এখানে XYZ বলে দিলাম, যা হোক একটা নাম হবে। আধার কার্ড এবং নামটি আধার কার্ড দেখে লিখতে হবে, যেন নামটি আধার কার্ড অনুযায়ী হয়ে থাকে। এই নামটি যেন আধার কার্ড অনুযায়ী হয়ে থাকে। তারপর বলছে 2 নম্বরে জন্ম তারিখ। এইখানে আপনার জন্ম তারিখ লিখবেন, যেভাবে জন্ম তারিখ লেখা হয় সেভাবে আপনি আপনার জন্ম তারিখ এখানে লিখবেন। তারপর বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের যিনি হেড বা প্রধান তিনি পুরুষ না মহিলা না অন্যান্য, যেটা হবে সেটাতে আপনারা টিক দেবেন। তারপর 4 নম্বর ঘরে বলছে পরিবারের প্রধানের আধার নম্বর। পরিবারের প্রধানের যে আধার কার্ডে যে 12 ডিজিটের সংখ্যাটি আছে সেটা এখানে পরপর ফিল আপ করবেন। তারপর বলছে 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটি এইখানে লিখবেন। তারপরে বলছে পরিবারের সদস্য সংখ্যা, শুধুমাত্র সংখ্যায়। এইখানে পরিবারের সদস্য সংখ্যা বলতে আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন, অর্থাৎ আপনারা পরিবার বলতে কি বোঝায়, আপনারা একসঙ্গে কতজন থাকেন অথবা রান্না করে একসঙ্গে আপনারা কতজন খান তাকেই আমরা বলি পরিবার। এইখানে পরিবারের সদস্য সংখ্যা যতজন হবে মোট সেটা আপনারা লিখবেন। সেটা 4 জন হতে পারে কিংবা 5 জন হতে পারে, দুটোর মধ্যে এটা বাংলায় কিংবা ইংরেজিতে যে কোনো একটিতে লিখবেন। তারপর বলছে ঠিকানা, আপনি আপনার স্থায়ী ঠিকানাটাই এখানে লিখবেন। যেমনভাবে লিখতে হয় গ্রাম কিংবা শহরে থাকলে যেভাবে ঠিকানা লেখে সেই ঠিকানাটি এই ঘরে লিখবেন। তারপর 8 নম্বরে বলছে যোগাযোগ নম্বর। এইখানে নির্দেশনাতে কি বলছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডে যে নম্বরটি দেওয়া আছে সেই নম্বরটি এখানে লিখবেন। তারপর কি বলছে 9 নম্বরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের। এইখানে পরিবারের প্রধানকে বাদ দিয়ে আর যে কজন সদস্য আছে সেই সদস্যদের নাম এখানে লিখবেন। আর এখানে কি বলছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এটা পরিবার প্রধান যদি আবেদন করে থাকে এখানে হ্যাঁ লিখবেন, এবং সদস্য 1 যদি আবেদন করে থাকে এখানে হ্যাঁ লিখবেন, এবং সদস্যদের মধ্যে যদি কোনো সদস্যের বয়স 5 বছরের কম হয় তাহলে এই আধার নম্বরের জায়গায় NA বলে লিখে দিতে হবে। এবার বলছে সদস্য সংখ্যা 1, পরিবারের যিনি সদস্য হবেন, যদি প্রথম সদস্য পরিবারের প্রধানকে বাদ দিয়ে প্রথম সদস্যের নাম এখানে লিখবেন। তারপর তার জন্ম তারিখ লিখবেন। লেখার পর এখানে লিঙ্গ পুরুষ কিংবা মহিলা কি হয় লিখবেন। তারপরে এটা বলছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ এইখানে সম্পর্ক হবে সেটাই এই সদস্য 1 পরিবারের প্রধানের কে হয়, যা হয় সেটাই এখানে লিখতে হবে। সে স্ত্রী হতে পারে
কিংবা ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে এটা লিখবে এবং তার আধার নম্বরটা এখানে লিখবে। ঠিক অনুরূপভাবে একইভাবে এখানে দ্বিতীয় সদস্যের নাম এখানে লিখবে এবং তিনি যদি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করে থাকে এখানে হ্যাঁ লিখবে এবং তার জন্ম তারিখ, তার লিঙ্গ লিখবে এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক লিখবে এবং আধার নম্বর এখানে লিখবে। ঠিক একইভাবে তৃতীয় সদস্যের নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, লিঙ্গ লিখবে এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি আছে সেটা লিখবে এবং আধার নাম্বারটা এইখানে সে লিখবে। ঠিক একইভাবে চতুর্থ সদস্যের নাম এইখানে সে লিখবে এবং তার জন্ম তারিখ লিখবে এবং লিঙ্গ কি আছে লিখবে এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি আছে সেটা লিখবে, তারপর আধার নম্বর লিখবে। ঠিক একইভাবে পঞ্চম সদস্যের নাম লিখবে, জন্ম তারিখ লিখবে, লিঙ্গ কি আছে লিখবে, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখবে এবং সবশেষে আধার নাম্বার লিখবে। এবার 10 নম্বর কি বলছে? 10 নম্বরে বলছে পরিবারের প্রধান, 10 নম্বর কলামে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি কীরকম হতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। এইখানে বলছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম এখানে লিখবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট লিখবে এখানে, তারপর IFSC কোড নাম্বার লিখবে এখানে IFSC কোড নাম্বার লিখবে, তারপর প্রথম সদস্যের ব্যাংকের নাম লিখবে এবং ব্যাংক অ্যাকাউন্ট লিখবে এবং IFSC কোড নাম্বার লিখবে, তারপর দ্বিতীয় সদস্যের ব্যাংকের নাম লিখবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং IFSC কোড নাম্বার লিখবে এবং তৃতীয় সদস্যের ব্যাংকের নাম লিখবে, অ্যাকাউন্ট নাম্বার লিখবে এবং IFSC কোড নাম্বার লিখবে। এরকম করে চতুর্থ সদস্যের সংখ্যা লিখবে, তারপর পঞ্চম সদস্যের ব্যাংক ডিটেলস দেবে, দেওয়ার পর এইখানে বলছে 11 নম্বরে বলছে এপিক নাম্বার HOF অর্থাৎ পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ। এইখানে হেড অফ দ্য ফ্যামিলির অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নম্বর লিখবে। এই এপিক নম্বরটি কোথায় পাবে? ভোটার কার্ডে যে এপিক নম্বরটি থাকে সেটি এখানে লিখবে। লেখার পরে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর, ওই আই কার্ড কিংবা ভোটার কার্ডের পিছনে দেখবে বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার লেখা আছে, সেটি দেখে দেখে এখানে লিখবে। তারপর ঠিক একইভাবে প্রথম সদস্যের এপিক নাম্বার লিখবে এখানে, তারপর বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার লিখবে, তারপরে দ্বিতীয় সদস্যের এপিক নাম্বার লিখবে এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার লিখবে। ঠিক তৃতীয় সদস্যের ক্ষেত্রে এপিক নম্বর লিখবে এবং বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার লিখবে। চতুর্থ সদস্যের এপিক নম্বর লিখবে এবং বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার লিখবে। ঠিক একইভাবে পঞ্চম সদস্যের এপিক নম্বর লিখবে এবং বিধানসভার ক্ষেত্র ও অংশ নাম্বার লিখবে। এবার যদি প্রতিটি সদস্যের ভোটার কার্ড না থেকে থাকে তাহলে সে লিখবে না। তারপরে বলছে বিভাগ, যদি কেউ অসংরক্ষিত হয় মানে কাস্ট, কি কি আছে এখানে, কি কি আছে? অসংরক্ষিত আছে, অসংরক্ষিত আর্থিক দুর্বল শ্রেণী আছে, তপশিলি জাতি আছে, তপশিলি উপজাতি আছে, অনগ্রসর জাতি আছে ওবিসি এবং পিভিটিজি এটা আছে। আপনি এদের মধ্যে যেটি হন সেটিতে ক্লিক করবেন এবং এইখানে বলছে প্রযোজ্য শংসাপত্র জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ EWS ইকোনমিক উইকার সেকশন যদি হয়, এদের মধ্যে যদি কেউ EWS এর মধ্যে আওতায় পড়ে তাহলে তাকে শংসাপত্র দিতে হবে। তারপরে বলছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এইখানে 1 নম্বরে বলছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে এখানে হ্যাঁ লিখবে, হ্যাঁতে টিক মারবে, যদি না থাকে আপনি নাতে টিক মারবে। তারপর বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ আপনার ডিজিটাল রেশন কার্ডটি এর মধ্যে কি ধরনের, যেমন AAY হতে পারে,
কিংবা SPSS হতে পারে, কিংবা RKSY1, RKSY2 এসব হতে পারে। এগুলি আপনি লিখবেন, এর মধ্যে যেটি হবে আপনি সেটাতে ক্লিক করবেন, টিক মারবেন। তারপরে বলছে 3 নম্বর বলছে পারিবারিক রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। সে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ কিংবা নাতে দুটোর মধ্যে একটাতে ক্লিক করবেন। তারপরে বলছে সম্পদ বা তার বেশি পাকা ঘর রয়েছে। আপনার বাড়িতে যদি 3 বা তার বেশি, 3টে কিংবা তার থেকে বেশি পাকা ঘর থাকে, যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে নাতে ক্লিক করবেন। তারপর বলছে পারিবারিক জমির মালিকানা। আপনি কি পারিবারিক জমির কোনো মালিকানাধীন আওতার মধ্যে পড়েন? যদি আপনার কোনো পারিবারিকভাবে কোনো জমি থেকে থাকে তাহলে ওটাকে, যদি থেকে থাকে সেটাতে হ্যাঁ লিখবেন, এবং যদি না থাকে সেটাতে নাতে ঠিক মারবেন। এবং এখানে কি বলছে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং ROR হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি দিতে হবে যদি থেকে থাকে। তারপর কি বলছে বিভাগীয় ক্ষেত্রে 3 নম্বরটি বলছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ পরিবারের সকল সদস্যদের মিলে যতটা জমি আছে সেটি এখানে শতকে লিখবেন। এবং রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির নথি দিতে হবে, সেই জমি রেজিস্ট্রেশন নথি দিতে হবে। তারপরে 4 নম্বর কি বলছে যানবাহন, আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। যদি 4 চাকার কোনো গাড়ি থেকে থাকে তাহলে আপনি এখানে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না থাকে আপনি নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, কটি গাড়ি আছে সেটি এখানে লিখবেন। তারপর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি এইখানে লিখবেন। এবং গাড়ি যদি যে ধরনের হোক না কেন, যেমন গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করবেন। এবং যদি হ্যাঁ হয় তাহলে গাড়িটির মডেল নাম্বারটি এখানে লিখবেন। তারপর বলছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এটা কি বলছে, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স। যদি করা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে, যদি না করা থাকে না লিখবেন, যদি হ্যাঁ করা থাকে তাহলে সেটি সরকারি না বেসরকারি বীমার মধ্যে পড়ে সেটি লিখবেন। এবং অঙ্ক ও প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করতে হবে। কি বলছে যদি হেড অফ দ্য ফ্যামিলির যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, সেটি সরকারি না বেসরকারি সেটিতে টিক মারতে হবে। এবং বিমার অঙ্ক, কত টাকার বিমা করেছেন সেটি এখানে লিখতে হবে, এবং প্রিমিয়ামের বিবরণটিও এখানে দিতে হবে। দ্বিতীয় সদস্য সংখ্যা যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেটি সরকারি হলে এখানে টিক মারতে হবে, যদি বেসরকারি হয় তাহলে এখানে টিক মারতে হবে। এবং বিমার অঙ্কটি এখানে লিখতে হবে এবং প্রিমিয়ামের বিবরণটি এখানে দিতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় সদস্যের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেটি সরকারি হলে এখানে টিক মারতে হবে, যদি বেসরকারি হয় তাহলে এখানে টিক মারতে হবে। এবং বিমার অঙ্ক, কত টাকার বিমা করেছেন সেটা এখানে লিখতে হবে, এবং বিমার প্রিমিয়ামের বিবরণটি কি আছে সেটি এখানে দিতে হবে। তারপর বলছে ঠিক একইভাবে তৃতীয় সদস্যের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে সেটি যদি সরকারি হয় তাহলে এখানে টিক মারবেন, যদি বেসরকারি হয় তাহলে এখানে টিক মারবেন। এবং বিমার অঙ্ক, কত টাকার বিমা করেছেন সেটি এখানে লিখবেন, এবং প্রিমিয়ামের বিবরণটি এখানে দেবেন। ঠিক একইভাবে চতুর্থ সদস্য সংখ্যার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে, যদি সরকারি হয় সেটা আপনি এইখানে টিক চিহ্ন দেবেন, এবং যদি সেটি বেসরকারি হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। বিমার অঙ্ক, কত টাকার বিমা করেছেন সেটা আপনি এখানে লিখবেন, এবং প্রিমিয়ামের বিবরণ কি আছে সেটা এখানে আপনি দেবেন। ঠিক একইভাবে পঞ্চম সদস্যের যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে সেটি যদি সরকারি হয় তাহলে এখানে টিক দেবেন, এবং সেটি যদি বেসরকারি হয় তাহলে এখানে টিক দেবেন। বিমার অঙ্ক, কত টাকার বিমা তিনি করেছেন সেটা এখানে মেনশন করতে হবে, এবং প্রিমিয়ামের বিবরণটিও এখানে দিতে হবে। তারপরে বলছে আয় বা পেশা। বলছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। যদি হ্যাঁ হয়ে থাকে
তাহলে এখানে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না হয়ে থাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বার বলছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর অর্থাৎ উল্লেখ করুন, এবং যদি না হয় এখানে টিক মারবেন, এবং যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে টিক মারবেন। হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং প্যান নাম্বার এখানে লিখবেন। প্রথম সদস্যের নাম এবং প্যান নাম্বার এখানে লিখবেন। দ্বিতীয় সদস্যের নাম এবং প্যান নাম্বার এখানে লিখবেন। তৃতীয় সদস্যের নাম এবং প্যান নাম্বার এখানে লিখবেন। তারপর বলছে চতুর্থ সদস্যের নাম এবং প্যান নাম্বার লিখবেন। পঞ্চম সদস্যের নাম এবং প্যান নাম্বার এখানে লিখবেন। লেখার পর এইবারে এইখানে বলছে কর্মসংস্থানের ধরন, মানে কি ধরনের কাজ কামের সঙ্গে যুক্ত। পরিবারের যিনি প্রধান তিনি কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত, সরকারি ক্ষেত্র নাকি বেসরকারি ক্ষেত্র, নাকি না কোনো উদ্যোক্তা, ব্যবসায়ী কিংবা মালিক, কিংবা কোনো পার্ট টাইম ওয়ার্কার, কিংবা কোনো অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভর যেমন কারিগর, শিল্পী, কৃষক, কিংবা কোনো পরিযায়ী শ্রমিক, কিংবা বেকার, কিংবা অন্যান্য, এর মধ্যে যেটি হবে আপনি সেটাতে ক্লিক করবেন। তারপর বলছে প্রথম সদস্যের যে কাজের বিবরণ, অর্থাৎ তিনি কোন কাজের সঙ্গে যুক্ত, ঠিক একইভাবে এগুলো আপনারা পড়বেন, পড়ে তার কাজ যেটা হতে পারে সেটিতে এখানে ক্লিক করবেন। ঠিক একইভাবে দ্বিতীয় নম্বর সদস্যের যে কাজ আছে, যে প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনি সেটাতে ক্লিক করবেন। ঠিক একইভাবে তৃতীয় সদস্যের সংখ্যা যেটি আছে সেটিতে আপনি ক্লিক করবেন। ঠিক একইভাবে চতুর্থ সদস্যের সংখ্যা যেটি আছে আপনি এখানে ক্লিক করবেন, মানে কাজ যেটি আছে যে প্রফেশনের সঙ্গে যুক্ত সেটিতে ক্লিক করবেন। তারপর ঠিক একইভাবে পঞ্চম সদস্যের যে কাজ আছে কিংবা যে কাজের সঙ্গে তিনি যুক্ত সেটিতে ক্লিক করবেন। তারপর কি বলছে পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে কতজন প্রাপ্তবয়স্ক সদস্য শিক্ষিত সেটি এই ঘরে লিখবেন, এবং কতজন অশিক্ষিত সেটি এই ঘরে লিখবেন। এবার এখানে কি বলছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। যদি আপনার পরিবারের সদস্যরা যে সমস্ত সদস্যরা শিক্ষিত হবেন সেই সমস্ত সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কিংবা মার্কশিট সেটা দিতে হবে। তারপর বলছে পরিবারের যিনি প্রধান তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হন এখানে টিক দেবেন, যদি অশিক্ষিত হয় এখানে টিক দেবেন, এবং যদি শিক্ষিত হন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা দিতে হবে। এবং ঠিক একইভাবে বাড়ির প্রথম সদস্যের তিনি শিক্ষিত না অশিক্ষিত সেটা এখানে টিক মারতে হবে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা এখানে দিতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় সদস্যের সেম একই করতে হবে, তারপরে তৃতীয় সদস্যের সময় ঠিক একই করতে হবে। ঠিক এইভাবে চতুর্থ সদস্য যেটা আছে সেটা শিক্ষিত না অশিক্ষিত এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা লিখতে হবে, এবং পঞ্চম সদস্য সেটা শিক্ষিত না অশিক্ষিত এবং তার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা এখানে দিতে হবে। তারপরে পঞ্চম বলছে পরিবারের সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন, বর্তমান ধারক। যদি হয়ে থাকে এখানে টিক দেবেন, যদি না হয়ে থাকে এখানে না লিখবেন। যদি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটি এখানে লিখতে হবে। তারপর 6 নম্বর কি বলছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের মধ্যে যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয়ে থাকে, যদি সরকারিভাবে কোনো পেনশন পায় তাহলে আপনি এই বক্সে হ্যাঁ লিখবেন, এবং যদি না থাকে এখানে টিক দেবেন।
যদি সরকারি পেনশনভোগী হয় তার সদস্য নাম্বারটি এখানে লিখবেন, তিনি কত নম্বর সদস্য এখানে লিখবেন। এবং যদি তিনি পেনশন পেয়ে থাকেন পেনশনের স্লিপটাকে দিতে হবে, সংযুক্ত করতে হবে। তারপর বলছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি কেউ জিএসটি দিয়ে থাকে, যদি কোনো জিএসটি ফাইল করা থাকে কারো নামে, তাহলে তিনি এখানে হ্যাঁ লিখবেন, এবং যদি না করা থাকে তাহলে এখানে না লিখবেন, এবং যদি থাকে তাকে জিএসটি নাম্বার এখানে ইনপুট করতে হবে। তারপরে বলছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার পরিবারে যতজন আছেন ততজনের মোট আয় কত টাকা সেটি এইখানে সংখ্যায় লিখবেন। তারপর কি বলছে, সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ পরিবারের প্রধান যদি প্রযোজ্য নয় তাহলে এখানে ক্লিক করবে, এবং যদি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটি এখানে লিখবে। ইস্যু করা হয়েছে এরকম হয়, যদি হয় তাহলে তার সার্টিফিকেট নাম্বার এখানে লিখবে। ঠিক একইভাবে পরিবারের প্রধানের যেমনটা ভাবে করেছে প্রথম সদস্যের সেম একইভাবে করবে, তারপর দ্বিতীয় সদস্যের জন্য সেম একইভাবে করবে, এবং তৃতীয় সদস্যের জন্য সেম একইভাবে করবে, এইভাবে এটি করতে থাকবে। তারপরে কি বলছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই সমস্ত ইত্যাদি যদি থেকে থাকে, যদি পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে তার নম্বরটি এখানে লিখবে এবং আইডি নম্বর লিখবে, এবং যে তারিখে এটি ইস্যু করা হয়েছে সেটি এখানে লিখবে। এবং তার পাশে দেখো লেখা আছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, সেটি কি ধরনের সেটি এখানে লিখবেন। ওই একইভাবে প্রথম সদস্যের নম্বর লিখবে, আইডি নম্বর লিখবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা লিখবে। ঠিক একইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে পঞ্চম, এইভাবে যেতে থাকবে। তারপর যেতে যেতে বলছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। পরিবারের প্রধান, যদি পরিবারের প্রধানের মধ্যে যদি কারো এরকম হয় সেটিতে হ্যাঁ লিখবে, এবং যদি না থাকে না লিখবে। তারপর কি বলছে নিচে ঠিক একইভাবে প্রথম সদস্যের জন্য সেম একইভাবে করবে, দ্বিতীয় সদস্যের জন্য ঠিক একইভাবে করবে, তৃতীয় সদস্যের জন্য ঠিক একইভাবে করবে, চতুর্থ সদস্যের জন্য ঠিক একইভাবে করবে, পঞ্চম সদস্যের জন্য ঠিক একইভাবে করবে। এবারে আসি চয়ের দাগে। চয়ের দাগে বলছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। পরিবারের মধ্যে যদি কোনো শিশু বিদ্যালয়ে পড়ে তাহলে তার বিবরণ দিতে বলছে। এখানে বলছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। অর্থাৎ এইখানে সেই সদস্যের নম্বর, অর্থাৎ তিনি কত নম্বর সদস্য ছিলেন এইখানে সেটি মেনশন করতে হবে, এবং শিশু সদস্য নম্বর 1 বলে শিশুর নাম লিখতে হবে, তিনি কোন ক্লাসে পড়ে সেটা লিখতে হবে, বিদ্যালয়ের নাম লিখতে হবে, বিদ্যালয়ের ধরন, অর্থাৎ এগুলির মধ্যে কোনটি সরকারি হতে পারে, যে কটা অপশান আছে এখানে অপশানের মধ্যে যদি এই অন্যান্য হয়ে থাকে তাহলে এই অন্যান্য অর্থাৎ কি ধরনের স্কুলটি সেটি এখানে লিখতে হবে। যেমন যদি সেটা ওপেন হয় ওপেন লিখবেন, যদি এটা হোম স্কুলিং হয় সেটা হোম স্কুলিং লিখবেন, এইভাবে লিখবেন। ঠিক একইভাবে সদস্য নাম্বার এবং শিশু নাম্বার এই 2 নম্বরটাও একইভাবে ফিল আপ করবেন। তারপর নিচে চলে যাই, ঠিক একইভাবে সদস্য নাম্বার, শিশু সদস্য নাম্বার একইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করতে করতে নিচে চলে যাবেন, নিচে বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য নাম্বার 1 যদি টিকা নিয়ে থাকে, টিকাকরণ যদি নিয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, যদি টিকা না নিয়ে থাকে তাহলে না লিখবে।
সেম একইভাবে এগুলো ঠিক করবে। টিকা নিয়ে থাকে তাহলে টিকাকরণের আইডি নাম্বার লিখতে হবে, এবং যদি না নিয়ে থাকে না নেওয়ার কারণটি লিখতে হবে। তারপর বলছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকে, পরিবারের প্রধান যদি পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, এবং যদি না পেয়ে থাকে তাহলে এখানে না লিখবে। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে এবং প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিকাকরণ বক্স চিহ্নিত করতে হবে। অর্থাৎ যদি হ্যাঁ হয়, তিনি যদি আরও অন্যান্য প্রকল্প পেয়ে থাকেন তাহলে এইখানে প্রকল্পের নাম লিখতে হবে, এবং তিনি যদি এই প্রকল্প থেকে প্রত্যাহার করতে চান অর্থাৎ বেরিয়ে যেতে চান তাহলে এখানে হ্যাঁ টিক মারবেন। তারপরে আরও যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন তাহলে এখানে এখানে প্রকল্পগুলির নাম লিখবেন। এটা শুধুমাত্র পরিবারের প্রধান করবে, পরিবারের প্রধান এটা করবে, লিখবে তিনি কি কি প্রকল্পের আওতায় মধ্যে পড়ছেন, এবং তিনি যদি সেই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, সেই সুবিধা না নিতে চান, তাহলে এই পাশে টিক বক্সে এগুলি টিক মারবেন। ঠিক একইভাবে পরিবারের প্রথম সদস্যের যদি কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ লিখবে, যদি না পেয়ে থাকে তাহলে এখানে না লিখবে, এবং তিনি কি কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন এখানে এই প্রকল্পগুলির নাম লিখবেন। এবং যদি প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান কিংবা সেই প্রকল্পের সুবিধা তিনি না নিতে চান তাহলে এই বক্সগুলিতে কোন কোন প্রকল্পের সুবিধা নিতে চান না এই বক্সগুলিতে তিনি টিক মারবেন। ঠিক একইভাবে পরিবারের দ্বিতীয় সদস্যের সংখ্যা সেম ওই একইভাবে লিখতে হবে। তারপর তৃতীয় সদস্যের সংখ্যা সেম ওই একইভাবে ফিল আপ করতে হবে। চতুর্থ সদস্যের সংখ্যা ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। পঞ্চম সদস্যের সংখ্যা ঠিক একইভাবে ফিল আপ করতে হবে। তারপর বলছে ঘোষণা বা সম্মতি, অর্থাৎ আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী। যদি সম্মত হন আপনি এখানে টিক মারবেন, এবং ফর্মটি যাচাইয়ের জন্য যোগ্য এখানে একটি টিক মারবেন। মারার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে বলছে যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনি এই মর্মে রাজি হন তাহলে এখানে আপনি স্বাক্ষর করবেন এবং নির্দেশনাতে টিক চিহ্ন দেবেন। তারপর এখানে এন্ড অফ দ্য ফর্মটি শেষ হলো। তারপর বলছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, সরকারি ক্ষেত্রে অফিসিয়াল ব্যবহারের জন্য এটি তারা ফিল আপ করবে, এটি আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই।